উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন সাউতুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, এমন এক যুগের কথা বলছি যে যুগে শ্বাসরুদ্ধকর আর অস্বস্তির বাংলাদেশ ছিল না। কথা বলবার স্বাধীনতা, বাস, ট্রেন, লঞ্চ, মঞ্চ, হেন কোনো জায়গা ছিল না যেখানে কথা বলবার সময় আমাদের ভাবতে হতো আমার ডানে কে আর বামে কে, কেউ শুনছে না তো, আবার আয়না ঘরের সাথে আমার পরিচয় হবে না তো। এমনই এক অবস্থা ছিল যখন বহু মসজিদের কোরআনের চেতনা, সুন্নার চেতনার ইমাম আর খতিবগুলো হারাতেন তাদের চাকুরি। মাহফিলগুলোতে আমরা যখন দেখতাম গঞ্জিকা সেবনকারীরাও কলার ধরে আমার দেশের প্রিয় মুফাসসিরদেরকে উঠিয়ে দিতেন তাদের আসন থেকে। এমনই এক সায়াহ্ন থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। এ তো আল্লাহরই দান। সুপ্রিয় দর্শক, জুলাই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশের জন্যে যারা হয়েছেন শহীদ আর যারা চিরজীবনের জন্য হারিয়েছেন হাত, চোখ, পা অথবা সারা জীবনের জন্য হয়েছেন পঙ্গু, তাদের স্মরণেই আমাদের আজকের এই আয়োজন। আমরা তোমাদের ভুলব না। দর্শক, নতুন এই বাংলাদেশ পাওয়ার পেছনে যে সকল নায়ক ছিলেন, সে সকল নায়কের মধ্যে অন্যতম নায়ক সাদিক কায়েম, সংগঠক জুলাই আন্দোলন, আছেন আমাদের সাথে। এবং আমাদের মাঝে আছেন লেখক, টেলিভিশন সাংবাদিক ও জুলাই সংগঠক আবিদ আজম। এবং এই আয়োজনে পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত শোনাতে আমাদের সাথে যোগ দিয়েছেন পারফর্মার অব দ্য উইক আরাফাত ইসলাম। দর্শক, এবং এই আয়োজনে আপনাদের শোনাবো শহীদি গান, আর গান পরিবেশন করতে আমাদের সাথে আছেন AK জিলানী, বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন একজন পঙ্গু, যিনি 19 জুলাই বুলেটের আঘাতে তার পা ক্ষতবিক্ষত হয়, আছেন আমাদের সাথে আবদুল্লাহ। স্বাগত আপনাদের সকলকে আজকের এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, যুদ্ধাহত আমাদের এই ভাইটির গল্প শুনবো সকলের কাছে। চলুন আমরা পবিত্র কোরআন কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে এই আয়োজন শুরু করি। কোরআন তিলাওয়াত করবেন জনাব আরাফাত হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। দর্শক, আপনারা জানেন যে সাউতুল কোরআন বাংলাদেশের শ্রেষ্ঠকারী উপহার দেওয়ার আয়োজন। এই আয়োজনে পারফর্মার অব দ্য উইক আমাদের এই ভাই আরাফাত ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى
ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দর্শক, আশা করছি রমজানের এই বরকতময় মুহূর্ত, কোরআনের এই সুরের মূর্ছনা আপনাদের দারুণ লেগেছে। পরামর্শ থাকবে আমরা যেন কোরআন বুঝে পড়ি, মানি এবং আমল করি আর তার প্রচার প্রসারে কাজ করি। সেটি হচ্ছে সাউতুল কোরআন এই আয়োজনের চেতনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ। দর্শক, প্রায় 2000 শহীদ আর 30,000-এরও বেশি মানুষের পঙ্গুত্বের বিনিময়ে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা সকল কর্মের, ভালো কর্মের শুকরিয়া আদায় করতে বলেছেন। সেই শুকরিয়ার অংশ হিসেবে আমরা একজন আব্দুল্লাহর গল্পের কথা শুনব, তিনি কিভাবে হারালেন তার পা। আব্দুল্লাহ শুরুতেই জানতে চাই, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বলা লালমোহন। আপনি ঢাকায় কি করতেন? আমি সিএনজি চালাতাম, একজন সিএনজি চালক। আমি সিএনজি চালাতাম। সিএনজি চালাতেন। 19 তারিখে কি হলো যে আপনি পা হারালেন? আমি 17 জুলাই আন্দোলনে শরিক হই, 18 জুলাই শরিক হই, 19 জুলাই সকালে ফজর নামাজ পড়ি আমি আন্দোলনে শরিক হই। 11:30 পৌনে 12টা পর্যন্ত আন্দোলনে ছিলাম। সকালে নাস্তাও করিনি, তখন বাসায় গেলাম। আপনি তো কোনো দলের সাথে ছিলেন না, আপনি কিভাবে গেলেন? আমি দলের সাথে যদিও নাই থাকি, তারপর আমার চোখের সামনে দেখতেছি তো হাজার হাজার শত শতে আমার মুসলমান ভাই আহত হইতেছে, আমার চোখের সামনে নিহত হইতেছে। তারা দেশের জন্য জীবন দিতেছে, আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আমার প্রাণরা কখনো বাসায় রাখতে পারলাম না। তখন আমি আন্দোলনের শরিক হই। শুক্রবার দিন সারাদিনই ছিলাম, জুমার নামাজ পড়ে আবার বাসায় যাইনি, খাওয়া দাওয়া করি নাই। আমি আন্দোলনে শরিক হয়েছিলাম। জুমার নামাজের পরে দিয়ে আমার ছোটো ভাই ছাত্রদের জন্য কিছু ঠান্ডা পানি নিয়েছিল এবং কিছু হালকা খাবার আমার সাধ্য অনুযায়ী আমার খাবার নিয়েছিল। তো শর্মের জ্বালায়, ছোটো মানুষ তো শর্মের জ্বালায় দিতে পারেন, বা আপনিই দেন। আমার দেওয়া শেষ, ছাত্রদেরকে খাওয়ানো শেষ। তখন আসর আজান দিয়েছে, আসর আজান দিছে, মসজিদে যাব। 5টা আজান দিছে, 5টা 5 মিনিটেই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা গুলি আসে। তখন আমি একটা গাড়ির পিছনে চলে যাই। গাড়ির পিছনে যাওয়ার পরেই ওই গাড়ির নিচ দিয়ে যাই, গাড়ির নিচ দিয়ে সেসিসের নিচ দিয়ে যায়, আমার পায়ে এখানে লাগে, এদিক দিয়ে বের হয়, তাতে আমার বাটিটা ছুটে যায়, জয়েন্টটা ছুটে যায় এবং লিগামেন্ট ইনজুরি, যেটা আমার পা উপর দিকে ওঠে না, রক ছিঁড়ে গেছে।
তখন আমাকে ছাত্ররা নিয়ে হাসপাতালে নিয়ে যায়, একটা প্রাইভেটভাবে ক্লিনিকে। এটা ছাদ থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে? এটা গুলিটা এইভাবে তেরছে হয়েছিল, তাতে বোঝা গেল যে ছাদ থেকে আসছে। আর যদি ছাদ থেকে না আসতো অথবা রোড থেকে মারতো বা সমান জায়গার থেকে আসতো তাহলে তো গুলিটা সোজাভাবে যেত। তখন আমাকে ছাত্ররা একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা পরীক্ষা করে দিয়ে আমার বিশেষ সমস্যা। তখন আমাকে বলে যে আপনাকে পঙ্গু হাসপাতালে নিতে হবে, ভর্তি হন। তখন আমার ফ্যামিলিগত সবাই যেই আমাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। 19 তারিখে বিকাল 6টার দিকে আপনার পঙ্গুতে নেওয়া হয়। নেওয়ার পরেও আমার 10টার দিকে আমার অপারেশন হয়। অপারেশন আমার ড্রেসিং হয়ে তারপর আমার এই থিয়েটার ঢোকায়। এখন কি আপনি হাঁটতে পারেন না? তো এখন আমি হাঁটতে পারি না। যদি হাঁটতে পারেন, আমার একটা অপারেশন হয়েছে শুধু আমার এই জায়গায়, যেটা দেখালে নয়, আপনার এই জায়গায় আপনার 2টা স্ক্রুর কাছে এবং 2টা রড আছে এখানে এই বাটিটা জয়েন্টে। স্ক্রু দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাটিটা বসানো হয়েছে। আর এই জয়েন্টে এখনও ছোটা, এটা এখনও অপারেশন হয়নি। বাকি এখনও রগেরও অপারেশন হয়নি। এখনও 3টে অপারেশন আমার অলরেডি বাকি আছে। ডক্টর বলতেছে আপনার পা তো বাজ হইতেছে না, তো এখন আপনার পা বাজ হওয়ার জন্য আপনার ফিজিওথেরাপি দেওয়া লাগবে এবং হাঁটা লাগবে, যেমন পাটা যখন আপনার এই পাটা যেন স্থিরভাবে বসে। এখন আপনার সংসার কিভাবে চলছে? আমার সংসার তো পুরো কষ্ট হয়ে চলতেছে, যেহেতু সংসার পরিচালক আমি নিজেই। আমার 6 জন সদস্য, সংসারের 6 জন সদস্য, তার ভিতরে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে এবার আগামীতে এসএসসি পরীক্ষা দিবে, এবার ক্লাস 10-এ পড়ে। আর মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, 4র্থ শ্রেণী শেষ করছে। দর্শক, এমনই হাজারো মানুষের আর্তনাদ, এমনই হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। আমরা অবশ্যই মনে করি এ বিজয় ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলারই এক দান বা অনুদান। তাই তো আপনারা জানেন যে আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন বিগত 10 বছর থেকে আমরা আপনাদের কোরআনের সুর শোনাচ্ছি। আমরা জানতে পেরেছি যে আমান সিমেন্ট শুধু আমাদের এ জাতীয় প্রোগ্রামেই যে পেট্রোনাইজ করে থাকে তা নয়, বরং জুলাই আন্দোলনে আহত প্রায় 150 জনকে প্রায় 2 মাস ধরে চিকিৎসা সেবা প্রদান করে আমান সিম, এবং তাদের ওষুধ, আইসিইউতে রাখা, কেবিন সুবিধা দেয়া, হাসপাতাল থেকে রিলিজ যারা হয় তাদেরকে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া এবং তাদের খাবার সরবরাহ থেকে নিয়ে শুরু করে বহুমাত্রিক সেবামূলক কাজ করেছে আমান সিম। এছাড়াও যারা শহীদ পরিবারের সন্তান অথবা যারা আহত, এমন যদি কেউ চাকুরি প্রত্যাশী থাকেন, তাদের অনেককেই চাকুরি দিয়েছে আমান সিমেন্ট, এবং আমান সিমেন্ট এই সুবিধাটি এখনও অব্যাহত রেখেছে। এ পর্যায়ে আমরা একটু যেতে চাই এই আন্দোলনের অন্যতম সংগঠক জনাব সাদিক কায়েম। শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই আন্দোলনটা তো ছিল একসময় কোটার আন্দোলন, সেখান থেকে এক দফার আন্দোলনে যায়। তো এটি কি আগে থেকেই একটা সুপরিকল্পিত বিষয়, নাকি এর পেছনে আরও একেবারে সরকার পতনের এক চূড়ান্ত আন্দোলন যাবে কিন্তু তার আগে কোটার আন্দোলন হবে, এটাকে কেন্দ্র করে, নাকি একটা বিশাল পরিকল্পনার অংশ? বহু কথাই তো আপনাদের পক্ষে বিপক্ষে শোনা যায়। এই বিষয়গুলো আজকের এই আয়োজনে জানতে চাই একটা বিরতির পর। দর্শক দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। জি, আমরা জানতে চাচ্ছিলাম সাদিক কায়েম আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ এবং গাজীদের জন্য দোয়া করার জন্য, যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল শহীদ ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমাদের যারা গাজীরা আছে, যারা এখনও হাসপাতালের বেতে কাতরাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করুক। আল্লাহ আমিন আমিন। গত 16 বছরে আমাদেরকে এক ধরনের শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে এদেশের যারা ইসলামকে পছন্দ করে, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে জঙ্গিফিকেশন করা হয়েছে।
যারা নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের চিহ্নগুলোকে বিলোপ সাধন করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। এবং আপনারা এও জানেন 2013 সালের 5 মে এদেশের আলেম উলামাকে নির্বিচারে রাতের অন্ধকারে ফিলিস্তিনে ইসরায়েলা যেভাবে বর্বরচিত হামলা করে, সেভাবে হামলা করে গণহত্যা করা হয়েছে। এভাবে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। এভাবে আমাদেরকে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। শুরুর দিকে আন্দোলনে সর্বস্তরের শিক্ষার্থীরা আসে, তারা শান্তিপূর্ণভাবে দাবি তুলে দ্রুত সময়ের মধ্যে কোটা যেন বাতিল করা হয়। কিন্তু আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুন আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের বোনদেরকে হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাই এবং বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, ঢাকা মেডিকেলের হাসপাতালে কোলে নিয়ে যখন রক্তাক্ত দেহ নিয়ে আমরা মেডিকেলে যাচ্ছিলাম, সেই 15 জুলাই যখন হামলা হয়, হামলার পরবর্তী আমাদের ভাই বোনদের চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশের সর্বস্তরের মানুষ তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা রাস্তায় নেমে পড়ে। পরবর্তী দিন আপনারা জানেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি গণজাগরণ হয়, সর্বস্তরের মানুষ একত্রিত হয়। এবং যখন সমাবেশ চলছিল তখন আমরা শুনতে পাই রংপুরে আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে। এভাবে ঢাকা সহ সারা দেশে আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে। আমাদের আবু সাঈদ ভাইয়ের শহীদ এবং 6 জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। গত 16 বছরে আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে যে জুলুম করেছে, আমাদের ইসলামপ্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে, ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে, যারা এটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখতো না, অনেককেই আমরা দেখতাম, আপনাকে দেখতাম না। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয়ও আপনি ওন করেন বা আপনি ছিলেন তাদের সাথে। তো আসলে যোগসূত্রতা কি আসলে? আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির, আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই পেট্রোনাইজ করেছে ছাত্র শিবির। আসলে ফ্যাক্টটা কি ছোট করে যদি বলতেন। এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল। এখানে আমরা যারা গিয়েছিলাম, এখানে ছাত্রদল গিয়েছিল, বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল, তাওহিদি জনতা গিয়েছিল, সমাজের সর্বস্তরের মানুষরা গিয়েছিল, কৃষক গিয়েছিল, শ্রমিকরা গিয়েছিল, পেশাজীবীরা গিয়েছিল, বুদ্ধিজীবীরা গিয়েছিল, কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। এবং এই বিষয়টা আমি বলতে চাই, আন্দোলনের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম। একটু আবিদ আজম আপনার কাছে আসতে চাই। আবিদ আজম, আপনি টেলিভিশন সাংবাদিকতা করেন, কবিতা লেখেন, বিভিন্ন মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত লেখকও বটে। আপনি জুলাই আন্দোলনে আপনাদের সম্পৃক্ততাটা আসলে আমরা দেখেছি মাঝে মাঝে গর্জে উঠতো, নানা রকম কবিতা, নানা রকম স্লোগান তৈরি হতো, বিভিন্ন চেতনা তৈরি হতো, এবং এত চমৎকার সব যে নামগুলো, আন্দোলনের যে শিরোনামগুলো, এগুলো আসলে কারা ম্যানুফ্যাকচার করতো বা কি? এটা নজরুলের ভাষায় বলি, নজরুল বলেছেন যে আমরা হাঁটিব ফেলে পশ্চাতে পচা অতীত, গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। নজরুলের এই প্রেরণাকে সঙ্গী করেই আসলে কবি, সাহিত্যিক, সাংবাদিকরা জুলাই অভ্যুত্থানে শরিক হয়েছিল, অংশ নিয়েছিল। তো আমাদের জায়গা থেকে আমাদের ভূমিকাটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে তো ছিলই। আমি ব্যক্তিগত জায়গা থেকে 18 জুলাই থেকে রাজপথে আন্দোলনে শরিক হই। ততক্ষণেও আমার খুব চেষ্টা করছিলাম আসলে এত শিক্ষক বা নানান পেশাজীবীরা রাজপথে সরব হচ্ছেন, তো আমাদের জায়গা থেকে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের জায়গা থেকে একটা প্রতিবাদ করা যায় কি না অব্যাহতভাবে। তো এরপরে যখন দেখলাম যে প্রফেসর সলিমুল্লাহ খান সহ আরও অনেকেই রাজপথে দাঁড়িয়েছেন খুব সাহস করে,
তখন আর আসলে আমি আর আমার আশপাশের যে বন্ধুরা ছিলেন তাদের কথাকে অতটা ভ্রুক্ষেপ না করেই আমি বলে ফেললাম যে আসলে আমাদের কালের কলস লেখক সম্প্রীতি নামে একটা সংগঠন, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেই আমরা বলে ফেললাম যে কালকেই আমরা রাজপথে দাঁড়াবো এবং এক দফা ঘোষণা করব। তবে অনেক সাংস্কৃতিক কর্মীরা কিন্তু নেমেছেন, সেটা জাতি জানে। মূলত কি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এই টোটাল আন্দোলনটা যারা ডানপন্থী বা রাইটিস্ট তাদেরই চেতনার ফসল, আর যারা একেবারে স্বার্থান্বেষী বামপন্থী, অবশ্য কিছু বামপন্থীকে কিন্তু আমরা মাঠে ময়দানে অবশ্যই পেয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনটা এক ধরনের রাইটিস্ট আন্দোলন হয়েছে, কিন্তু এখানে বামপন্থী যারা বলে পরিচিত বা যারা প্রগতিশীল বলা হয় যাদেরকে, বা সেকুলার, তাদেরও একটা অংশগ্রহণ ছিল, কিন্তু সেটা আসলে যতটা দৃশ্যমান যতটা করা হয়েছে ততটা কিনা আমি জানি না, কিন্তু তাদের একটা ভূমিকা ছিল। তাদের বড় বড় নেতা তো সরাসরি মন্ত্রিত্ব লাভ করে তারা তো ফ্যাসিবাদের সাথেই ছিলেন, কিন্তু একটা মানে তাদেরকে ক্রেডিটটা বেশি দেয়া হয়েছে। আমি যদি নাম ধরে বলি, উদিচি বা আনু মোহাম্মদ স্যারদেরও একটা ভূমিকা আছে, কিন্তু বিশেষ একটি পত্রিকা তাকে যেভাবে এক দফার নায়ক বানিয়েছে আমি তো সেটা মেনে নিতে পারি না। কারণ আমি বলবো যে এই আন্দোলনের, আমার পাশে বসে আছেন স্নেহের ছোট ভাই সংগঠক সাদিক কায়েম, আমি বলবো যে অন্যতম মাস্টার মাইন্ড এই আন্দোলনের সাদিক কায়েমরা, কিন্তু তাদেরকে মিডিয়ায় নানাভাবে উপেক্ষা করা হয়েছে এই তথ্যটা। তো এই আন্দোলনটা অবশ্যই ছাত্র জনতার আন্দোলন এবং সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন, কিন্তু এই আন্দোলনটা যারা বেশি সংগঠিত করেছে, পেছন থেকে যারা সব নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, তাদেরকে মানে উপেক্ষা এবং অবজ্ঞা করা হয়েছে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই দর্শক, রাজপথে যাদের কণ্ঠে সুরে গানে সবসময় আন্দোলনকে মাতিয়ে রাখতেন, এমনই আমাদের একজন প্রিয় কণ্ঠশিল্পী জনাব A.K. জিলানী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটা শহীদি গান পরিবেশনা করবার জন্য। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দেশ বাঁচাতে জাগো, মানুষ বাঁচাতে জাগো, মানবতা বাঁচাতে জাগো, স্বপ্ন বাঁচাতে জাগো, সত্য বাঁচাতে জাগো, স্বাধীনতা বাঁচাতে জাগো। দেশ বাঁচাতে জাগো, মানুষ বাঁচাতে জাগো, মানবতা বাঁচাতে জাগো, স্বপ্ন বাঁচাতে জাগো, সত্য বাঁচাতে জাগো, স্বাধীনতা বাঁচাতে জাগো। গণতন্ত্র বাঁচাতে এবার, গণতন্ত্র বাঁচাতে এবার, জাগো জনতা জাগো, জাগো 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 জাগো, জাগো জাগো দেশবাসী জাগো, জাগো 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 জাগো, জাগো জাগো দেশ জনতা জাগো। গুম খুন সন্ত্রাস ভাসছে নদীতে লাশ, রুখতে হবে অনাচার, তোমায় জাগতে হবে তিতুর মতো, না হয় মরতে হবে ভিতুর মতো। তোমায় জাগতে হবে তিতুর মতো, না হয় মরতে হবে ভিতুর মতো। গণতন্ত্র বাঁচাতে এবার, জাগো জনতা জাগো, জাগো 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 জাগো, জাগো জাগো দেশবাসী জাগো, জাগো 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 জাগো, জাগো জাগো জনতা জাগো। বিপন্ন মানবতা মৃতপ্রায় স্বাধীনতা বাঁচাবার এই অভিযান সফল করতে হবে, স্বদেশ গড়তে হবে, জাগ্রত আজ কোটি প্রাণ। বিপন্ন মানবতা মৃতপ্রায় স্বাধীনতা বাঁচাবার এই অভিযান সফল করতে হবে, স্বদেশ গড়তে হবে, জাগ্রত আজ কোটি প্রাণ। ভাইয়ের বুকে কেন ভাইয়ের গুলি, স্বদেশ গড়তে এসো বিভেদ ভুলি। ভাইয়ের বুকে কেন ভাইয়ের গুলি, স্বদেশ গড়তে এসো বিভেদ ভুলি। গণতন্ত্র বাঁচাতে এবার, জাগো জনতা জাগো, জাগো 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 জাগো,
জাগো জাগো দেশবাসী জাগো 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 জনতা জাগো 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 দেশবাসী জাগো। দর্শক, আজকের বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলবো না। সময় হচ্ছে একটা বিরতি নেবার, থাকুন আমাদের সাথে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন সাউতুল কোরআন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমাদের আজকের পর্ব আমরা তোমাদের ভুলবো না। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। সাদিক কায়েম ভাই, আমি একটু যেতে চাই সেই জায়গাটিতে যখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার যখন বলা হতো, তারপরে একেবারে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, সবাই ধরেই নিল যে এই শেষ সমাপ্তি ঘটে গেল এই আন্দোলনের, আর বাংলাদেশ আর কখনো মুক্ত হবে না। এরপর কিভাবে কি হলো আসলে যদি একটু বলতেন। আমাদের 24শে ছাত্র জনতার আন্দোলনের মূল আন্দোলনটা শুরু হয় 14 জুলাই রাত থেকে। সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই এবং বোনেরা রাস্তায় নেমে পড়ে তারা স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়। এর পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ করছিল। কিন্তু যখন বিক্ষোভ চলছিল সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, সেখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদেরকে ডাকার জন্য গিয়েছিল। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে নির্মম নির্যাতন করে। সেই নির্যাতনের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন আবু সাইদ সহ 6 জন ভাই যেদিন শহীদ হয় 16 জুলাই, 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা আয়োজন করি। সেই গাইবানা জানাজায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ওদিন সন্ধ্যায় মিটিং করি এবং 18 জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ, তারা আবু সাইদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয়। এবং আন্দোলন যখন আরও তুঙ্গে, তখন ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনের নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব। এবং সে আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি, সমন্বয়কদের সাথে পরামর্শ করি। সেটি কি ছাত্র শিবিরের কথা বলছেন? জি জি, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি। পরামর্শ করে আমরা 9 দফা একটা খসড়া তৈরি করি। এবং আপনারা জানেন 18 জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট, সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কোথায় কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা পরবর্তী দিন সকালে 19শে জুলাই জুমাবার ছিল, সকাল থেকে মুক্তিকামী জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই। তখন আমি তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল ফরহাদ ভাই, যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের, আমরা আব্দুল কাদের সাথে কথা বলি এবং এই 9 দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা 9 দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি। এবং এই 9 দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে, আপনারা যদি দেখেন, নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে। এবং 9 দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে খুনি হাসিনাকে
ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এই প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে। তো এভাবে হচ্ছে 19 তারিখ থেকে 2 জুলাই পর্যন্ত পুরো আন্দোলন সমন্বয় করা, সারা দেশের সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা, পলিসি মেকিং করা, মাঠ পর্যায়ে সমন্বয়, এই সব কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম। পাশাপাশি এদেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, আলেম ওলামা, কওমি আলিয়া, ডান বাম, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সবার সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে আমরা 36 জুলাই ফতেহ গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। এবং এই আজাদিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা আর নতুন করে দর্শক, নতুন করে কোনো ফ্যাসিবাদ জনতা চায় না, এদেশের মানুষ চায় না, এবং এর জন্য দেশও স্বাধীন হয়নি। সুতরাং কোনো চেতনার নামে মানুষের বাক স্বাধীনতা হরণ, কোনো চেতনার নামে মানুষের মৌলিক অধিকার হরণ পৃথিবীতে কোথাও যখনই হয়েছে তখনই গড়ে উঠেছে আন্দোলন, তখনই হয়েছে বিপ্লব। আমরা সেই বিপ্লবের ভেতরেই আছি, এখনও বিপ্লব আমাদের শেষ হয়নি। আমরা একেবারে শেষ 2 মিনিটের জন্য আবিদ হাসান আপনার কাছে আসতে চাই, যে আপনি কিছু বলতে চেয়েছিলেন। যেমনটি বলছিলাম যে আসলে এই আন্দোলনের কবি সাহিত্যিক শিল্পীদের একমাত্র মুভমেন্ট ছিল বিক্ষুব্ধ কবি লেখক সমাজ, যেটা আমরা 2 তারিখে বাংলা মোটরে এক দফা ঘোষণা করি। কার যেই ঘোষণা দেয়া হয়েছে সব মিডিয়াগুলো, টেলিভিশনগুলো লাইভ সেটা করেছে। এবং এই কাজগুলো করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে এই সংগঠনের আমাদের কিছু বন্ধুরাও ছিলেন, তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ইমরান মাহফুজ। তো আমরা যারাই এই মুভমেন্টটা করেছিলাম, দেখা যায় অনেকের নামই গণভবন থেকে 5 তারিখে যেই কিল লিস্টটা উদ্ধার করা হয় সেখানে আমাদের নাম ছিল। আব্দুল্লাহ শিকদার, ফরাদ মজহার, আমাদের অনেকেরই নাম ছিল। তো বোঝাই যায় যে আন্দোলনটা ব্যর্থ হলে সাদিক কায়েম ভাইদের মতো আমাদেরও পরিণতিটা কি হতো সেটা বোঝাই যাচ্ছে। এবং এই পুরো গণ অভ্যুত্থান জুড়ে আমি যেহেতু রাজপথেই ছিলাম, শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়েই আমি নেমেছি, বা আমরা সবাই নেমেছি। তো আমার 2টো ষাঁড় রক্তাক্ত হয়েছে, শহীদ ভাইদের, আহত ভাইদের সেই আর্তচিৎকার আমি শুনেছি, দেখেছি। এখনও আসলে সেই ট্রমা থেকে আমি বের হতে পারিনি। এখনও সেই মানে ভাইদের আর্তচিৎকার বা রক্তের সেই তাজা রক্তের ঘ্রাণ এখনও শুকায়নি। ফলে আমি বলবো যে ফ্যাসিবাদ পুনর্বাসনের যেই বিষয়গুলো আমরা দেখি রাজনীতিবিদদের বা সরকারের ভেতর থেকেও সেরকম একটা বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের খুবই আহত করে। এবং আমরা বলবো যে আসলে কেউ যেন এই ধৃষ্টতা না দেখায়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি না করে, আমাদের আহ্বান থাকবে। এবং যেন ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছে তাদের বিচার আমরা চাই, তাদের বিচার আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কি ছোট্ট করে আপনার কাছে কোনো কবিতা আবৃত্তি শুনতে পারি, যেটি আপনার রাজপথে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য বলতেন? বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এ ধরনের যে স্লোগানগুলো, এ ধরনের, বা আমি লিখেছিলাম যে ভাইয়ের খুনে দেশ ভেসে যায় দ্রোহের আগুন মর্তে, তখন তুমি কোন ছলনায় লুকিয়ে কবি গর্তে, কবিদের প্রতি এভাবেই আমি বলেছিলাম। তো পুরো জুলাই জুড়েই দেয়ালের অনেক গ্রাফিতি আমরা দেখেছি, সেগুলোও কিন্তু কবি লেখক বা নাম না জানা ভাইদের রচিত। কবি হাসান রোবায়েত সহ আমরা অনেকেই সেগুলো লিখেছি। তো আমি পড়ব যে কবিতাটি, এটির নাম আমিও হব আবু সাইদ। এটি 5 তারিখে যখন সকালবেলা 36 জুলাইয়ে বের হয়ে যাই, আমার স্ত্রী আসলে কাঁদো কাঁদো হয়ে বলছিলেন যে তুমি তো হয়তো আবার ফিরতে পারবা না, তো একটা কিছু লিখে দিয়ে যাও ডায়েরিতে। তখন আমার সন্তানকে কোলে দিয়ে বলল যে তোমার বাবাকে শেষবারের মতো দেখে নাও। তো সে সময় আসলে আমি এইটা লিখে রাখি, এই কবিতাটি লিখি আর কি। আমিও হব আবু সাইদ, লিখেছি আমি আবিদ আজম। স্বদেশ জুড়ে গোলা বারুদ হাজার অস্ত্রধারী, আমি থাকি সংগ্রামে তাই জন্মভূমি বাড়ি। স্বদেশ জুড়ে গোলা বারুদ হাজার অস্ত্রধারী, একটি দেশে গুপ্ত ঘাতক নিত্য চালায় গুলি, কালে মায়ের শাহাদাতের তুলি যে আঙ্গুলি। দিন দুপুরে গণহত্যা বয় রক্তের বন্যা, একাই তবে দাঁড়াই আমি অকুত অনন্যা। যে রাজপথে হাজার শহীদ গাজি ওঠে গর্জে, দেশের জন্যে জীবন দেয়া ফরজে আইন ফরজে। যে রাজপথে হাজার শহীদ গাজি ওঠে গর্জে, লক্ষ গ্রেনেড গুলির মুখে যে পাতিনি বুক, বুঝবে কি সে স্বাধীনতার জন্যে মরার সুখ। যার কাছে খুব জীবন প্রিয় নামেইনি রাজপথে, কেমনে দেবে সে উপশম শহীদ বীরের ক্ষতে। যে শোনেনি নতুন আজান ওই ওঠে পাঞ্জেরি, তার জন্যে ভালোবাসা কেমনে করি ফেরি।
যে শোনেনি নতুন আজান ওই ওঠে পাঞ্জেরি। কাকে বলে যুদ্ধ জিহাদ যার কাছে নেই সংজ্ঞা, কেমন করে সে বাজাবে প্রেমদোহের ডঙ্কা, কেমন করে সে বাজাবে প্রেমদ্রোহের ডঙ্কা। কাকে বলে যুদ্ধ জিহাদ যার কাছে নেই সংজ্ঞা। দেশটা জুড়ে ঘোর ফ্যাসিবাদ এখন গহীন রাত্রি, আমিও হব আবু সাইদ আলোর পথযাত্রী, আমিও হব আবু সাইদ আলোর পথযাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, প্রায় 2000 শহীদ আর 40,000-এরও বেশি পঙ্গুদের কারণেই পেয়েছি নতুন বাংলাদেশ। এ তো আল্লাহ তাআলারই দান। আমরা এই আয়োজন থেকে বলতে চাই, আমরা তোমাদের ভুলব না। এই না ভোলার অংশ হিসেবে আমাদের মাঝে একজন আব্দুল্লাহ ভাই আছেন। অসংখ্য আব্দুল্লাহ ভাইদের পাশে আমাদের দাঁড়াবার কথা ছিল, উচিত ছিল, কিন্তু সামর্থ্যের বাঁধন আমাদের আজকে এই আব্দুল্লাহ ভাইয়ের জন্য আমরা আমান সিমেন্টের পক্ষ থেকে 1 লক্ষ টাকা উপহার তুলে দিতে চাই। আর সেটি করবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সাদিক কায়েম ভাই এবং আবিদ আজম, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসেন, লাঠিটা নেন, লাঠিটা নেন, আসেন। এই জায়গাটা আসেন ভাই, পিছিয়ে আসেন একটু, আগে ক্রেস্টটা দিক। দর্শক, এবং সেই সাথে আমরা আমান সিমেন্টের পক্ষ থেকে 1 লক্ষ টাকার উপহার তুলে দিচ্ছি আমাদের গাজী ভাইদের পরিবারের শুভার্থী হিসেবে। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি। আসসালামু আলাইকুম। দর্শক, আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি আমাদের আজকের বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলব না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল।